আমি রাত ৯টার সময় রাস্তায় হাঁটছি আর নিজের মনে গালি দিচ্ছি। সাথে আমার বন্ধু আজাদও ছিল, আমার একমাত্র বন্ধু। আমার জান, কলিজা, কিডনি, পাকস্থলী, ফুসফুস সবই ওই। ওর উপরে আমার সমস্ত রাগ ঝাড়তে ঝাড়তে যাচ্ছিলাম। ওকে বলছিলাম, আমি ঋষভ চৌধুরী, চৌধুরী বংশের বড় ছেলে। চৌধুরী বংশের এত বড় ব্যবসা আছে, আমাকে ব্যবসার মালিক না বানিয়ে উনি নিজেই মালিক হয়ে বসে আছে। গদি থেকে নামার নামই নিচ্ছে না। আরে, আমার তো পড়াশোনা শেষ, উনি তো চেয়েছিলেন আমি ব্যবসায় বসি। তাহলে সমস্যা কিসের? আমাকে ব্যবসার মালিক বানিয়ে দিক, আমি ব্যবসা দেখব। না, ওনার এখন নতুন কথা উঠেছে। আমার নাকি মাথা গরম হয়ে নাকি সবসময় রাগ করে থাকি, আমি নাকি ব্যবসাকে উড়িয়ে দেব। এখন কি আমাকে চাকরি করতে হবে? আরে, আমি যখন ব্যবসায় বসে চেয়েছি তাহলে আমি চাকরি কেন খুঁজবো? আমি চাকরি খুঁজবো না, আর উনি আমাকে ব্যবসায় বসাবে। আরে, আমি তো এখন আর মাথা গরম করি না, আমার মাথা তো সবসময় ঠান্ডাই রাখি। আরে দোস্ত, মাথাটা একটু ঠান্ডা কর। তুইও বলছিস আমার মাথা গরম? না না, আমি কিছু বলছি না। আচ্ছা, তোর মায়ের নাম কি? সাইরা চৌধুরী। ছোট বোনের নাম মোনা চৌধুরী। আমার দাদি নিহারিকা চৌধুরী। যদিও এখন কান ঠসা হয়ে গেছে, উনি ভালো মতো শুনতে পায় না, তবুও দাপট কমেনি। ফ্যামিলির কেউ ওনাকে পাত্তাই দেয় না। ওহো, আরেকজনের কথা তো বলেই হয়নি, আমাদের বাড়ির বড় বউ ইয়ামিনী চৌধুরী। ইয়ামিনী চৌধুরী নামটা কোথাও শুনেছি না। হ্যাঁ, শুনবি তো, নাগিন সিরিয়ালের ভিলেনের নাম। ওনার জন্মের সময় ওনাদের বাড়ির টিভিতে নাগিন 1 চলছিল। ভিলেনের ভিলেনেরা এত সুন্দর চতুরতা দেখে তার মা বাবার নাম ঠিক করে ইয়ামিনী চৌধুরী। অবশ্য কার্যকর্ম ভিলেনেরই মতো। আমার মা বাড়ির ছোট বউ, তারপরও তাহার গর্ভে আগেই সন্তান এসে গেছে। আমি বাড়ির বড় ছেলে, আর ওনার ছেলে ছোট। এটা নিয়েই উনি সারাক্ষণ রেগে থাকে। ওনার আরেকটা মেয়েও আছে, নাম হচ্ছে সানিয়া। ছেলের নাম? রিহান। তুই কি আমার পরিবারের বায়োডাটা নিয়ে বসে আছিস শয়তান? এখন আমার রাগ কিভাবে কমাবো সেটা বল। তার মানে তুই রেগে আছিস? হারামজাদা, তোকে আমি মেরেই ফেলবো বলেই আমি ওকে মারতে শুরু করে দিলাম। নিজেরই বন্ধু, ওকে মারার পর একটু শান্তি লাগলো। দোস্ত, তোকে মারার মতো শান্তি কাজ জীবনে আর একটাও নেই রে, বিশ্বাস কর। ও, পিঠে এ পরিমাণ মেরেছিস তুই? ওই বড় লোকের বাচ্চা, তোর উচিত আমাকে প্রত্যেক মাসে বেতন দেওয়া। এত যে মার খায় গায়ে লাগে না? ও হ্যাঁ, লাগে তাই না? আয়, আর 2টা পিছে দিই। লাগবে না দোস্ত, থাক, লাগবে না, বাদ দে। তুই কি জানি একটা কথা বলবি বলে রেখেছিলি? তুই তোর ফ্যামিলির কীর্তন শোনানোর জন্য রেখেছিলি, তাই না? না রে, আরেকটা কথা আছে, শোন। বাবা মার বিয়ে ঠিক করেছে। ওয়াও দোস্ত, কংগ্রেচুলেশন। আরে পাল, রাখ তোর কংগ্রাচুলেশন। কার সাথে বিয়ে দিবে সেটাই জানি না। কেন নাম বলেনি? নাম, পরিচয়, পদবি? না, পরিচয় বলেনি, সেইটাই নাকি সারপ্রাইজ। চিন্তা করিস না দোস্ত, তাহলে তোর বিয়েটা নিশ্চয়ই কোনো বাজে একটা মেয়ের সাথে হবে। তুই আমাকে টেনশন করতে বলছিস না, আমাকে রিল্যাক্স থাকতে বলছিস। ইতিহাস সাক্ষী বন্ধু, ইতিহাস সাক্ষী। তোর বাবার সারপ্রাইজ কোনোদিনও ভালো হয়নি। এটা ঠিক বলেছিস, কিন্তু যদি সারপ্রাইজ খারাপ হয়? থুরবাল, এত টেনশন নেওয়া যাচ্ছে না। সিগারেট দে তো। সিগারেট আছে? লাইটার দে। এই যে নে ধর। আমি লাইটারটা জ্বালাতে আগুন জোরে বের হয়ে আসে। মানে আজাদ শয়তানটা লাইটারে আগুন বেশি করে দিয়েছিল। এতেও এইটার জন্য আমার মুখটা পড়ে যায়নি, আমার মাথাটা তো গরম হয়ে যায়। আমি ওকে একটা থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠিয়ে ওকে থাপ্পড় মারতে যাব, সেই সময় শয়তানটা মাথা নামিয়ে নিচে বসে পড়ে। কিন্তু আমার থাপ্পড়টা গিয়ে পড়ে একটা সুন্দর মেয়ের গালে। মেয়েটা আমার দিকে রাগি দৃষ্টিতে তাকায়, ওনার মুখের চুল সরে যায়। মেয়েটাকে দেখতে কী যে সুন্দর, কোমর পর্যন্ত কালো চুল, পরনে মিষ্টি কালারের সুন্দর একটা 3 পিস, ঠোঁটে হালকা লিপস্টিক, আর চোখে কাজল। কী যে মারাত্মক সুন্দর লাগছে। এরকম হালকা সাজে আমার ধ্যান ভাঙে ওই মেয়েটা ডাকে, শয়তান, বজ্জাত, আমাকে তুই মারলি কি জন্য? মারলি কেন? মারলি কেন? হারামজাদা, তোকে তো আজকে আমি। দেখুন, সরি সরি সরি, আমি ইচ্ছে করে আপনাকে মারতে চাইনি। আমার বন্ধু আজাদকে মারতে গিয়ে ভুল করে আপনাকে মেরে ফেলেছি। সরি সরি সরি। কি বললি তুই? কি বললি কি? ওই অজাত, তোর বন্ধু? আরে, তুই নিজে তো একটা অজাত। দেখুন ম্যাডাম, আমাকে সম্মান দিয়ে কথা বলুন। আপনি জানেন না আমি কে।
তোর সম্বন্ধে কথা বলবো? আর এই যে ছেলে একটা মেয়েকে সম্মান দিতে জানে না, তাকে তো কোনো সম্মানই দেওয়া উচিত না। দেখুন ম্যাডাম, সরি, আমাকে মারতে গিয়েছিল, আমি ওই মাথা নিচু করায় আপনার গালে থাপ্পড়টা লেগে গেছে, সরি। বাহ, দুই বন্ধু মিলে তো ভালোই মেয়েদের থাপ্পড় দেওয়ার একটা ভালো ফন্দি করেছেন। তা আর আপনাকে আমি এক্ষুনি পুলিশে দেব। আরে ম্যাডাম, এর মধ্যে পুলিশই কেন ডাকছেন? আমরা নিজেরাই তো সমস্যার সমাধান করে নিতে পারি। বলুন কত টাকা লাগবে? আমার বন্ধুর কাছে অনেক টাকা আছে। তোদের টাকা তোরা ভেজে খা। একটা মেয়েকে রাতের বেলা টাকা অফার করছিস, তোদেরকে তো নরকে পাঠানো উচিত। আরে দোস্ত, তুই তো আরও প্যাঁচ লাগাচ্ছিস। চুপ থাক, আমাকে দেখতে দে। দেখুন ম্যাডাম, আমি সরি, আমি ভুল করে আপনাকে মেরে ফেলেছি। আপনি ছোট ঘটনাকে এত বড় কেন করছেন? কি, এটা ছোট ঘটনা? একটা মেয়েকে থাপ্পড় দাও আপনার কাছে এটা ছোট ঘটনা বলে মনে হচ্ছে? আর এই শয়তানের বাচ্চা, তোকে তো আমি আজকে পুলিশে দেবই। এই শয়তানের বাচ্চা, তুই কাকে বলছিস? হ্যাঁ, জানিস আমার বাবাকে? আরে তোকে তো 2 মিনিটে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি আমি। অন্যায় করে গলাবাজি করা, তোকে তো আজকে আমি পুলিশে দেবই। আমরা দুজনে রাগে কথা বলছিলাম। এরই মধ্যে দেখি মেয়েটা সত্যি ফোন বের করে পুলিশকে ফোন দিতে যাচ্ছিল। সে সময় আর ফোনে একটা ফোন আসে। ওই ফোনটা ধরে জাস্ট বলবো আমি যাচ্ছি বলে সেখান থেকে চলে যেতে লাগলাম, এবং যাওয়ার সময় শুধু একটা কথাই বলে গেল, আজকের মতো বেঁচে গেলি তোরা। যে নেক্সট টাইম তোদেরকে আমার চোখের সামনে দেখেছি, তাহলে পুরো জবাই করে ফেলে দেব। মেয়েটা চলে যাওয়ার দিকে আমি শুধু ফ্যাল করে তাকিয়ে আছি। ভাই, ওইটা মেয়ে না আগুন ছিল, অবশ্য দেখতে সুন্দর ছিল। শালা লুচ্চা পাড়া, খালি মেয়েদের দিকে তাকানো না, আর ওই মেয়েটার সৌন্দর্য তুই দেখলি? মেয়েটা কিভাবে আমাকে অপমান করলো সেটা দেখলি না? যদি আমি আর একবার চোখের সামনে দেখি, পুরা কাঠটা খেয়ে ফেলে দেব। ঋষভ চৌধুরীকে কিনা পুলিশের ভয় দেখায়। আরে আমি যদি পুলিশে ফোন করি, পুরো পুলিশ ফোর্সই চলে আসবে এখানে। দোস্ত বাদ দে না, বাসায় যা, তোর বাসায় আবার কে তুলকলাম আগুন লেগে আছে, গিয়ে দেখ। বাইরে এসেছিলাম মাথা ঠান্ডা করতে, বাইরে এসেও আরও মাথাটা গরম হয়ে গেল। এবার বাড়িতে গিয়ে সবার উপরে রাগ ছাড়বো। উফ, বাড়িতে আমার বাবা আছে, বিরক্তকর। আমি ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছি। বের হয়েছিলাম 9টায়, কিন্তু এই মেয়েটার সাথে ঝগড়া করতে করতে রাত 1টা বেজে গেছে। আর আমি জানি আমার মা আমার জন্য অপেক্ষা করছে। আমি বাড়ির কলিং বেল বাজাতেই মা ধরম করে দরজাটা খুলে দিল, আর আমি ঢুকতে দরজাটা টাস করে লাগিয়ে দিল। আমি জানি আজকে বাড়ির আবহাওয়া অনেক গরম, সবাই এতক্ষণে ঘুমিয়ে গেছে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার বাবা আর আমার দাদিমা বের হয়ে এলো। কোনো ভদ্রবাড়ির ছেলেরা এত রাতে বাড়িতে আসে? কি বললি? বাড়ির মেয়েরা এত রাতে বাড়িতে এসেছে? মা, তুমি চুপ করো। কি বললি? আমি ঘরে যাব? আমি কোন ঘরে যাব না? বাড়ির মেয়েরা এত দেরিতে কেন বাড়িতে আসবে? এটা বাড়ি না হোটেল? আরে মা, বাড়ির মেয়েরা না, আপনার নাতি ঋষভ এসেছে। এখন রাত 1টা বাজে। কি, এখন ভোর হয়ে গেছে? তাহলে আমরা ঘুমাইনি কেন? এখনো জেগে আছি কেন? তোমরা এই কালা বুড়ির সাথে কথা বলো, আমি ঘরে যাচ্ছি। এটা কি ধরনের কথা? বড়দের সম্মান দিয়ে কথা বলতে হয়। তুমি এই বাড়ির সন্তান, এই শিক্ষাও তো কি তোমার হয়নি? বেয়াদব ছেলে, এত রাতে কেউ বাড়িতে আসেই? হ্যাঁ, আমি তো বেয়াদব ছেলে, এই জন্যই তো আসি। আগামীকাল রোড সাইড কফি শপে 3 নাম্বার টেবিল বুক করা আছে, ওখানে কালকে বিকালে চলে যাবি। কেন? আমার সারপ্রাইজ তোমার জন্য সেখানে অপেক্ষা করছে। যে মেয়ে আসবে সে মেয়ের সাথে ঝগড়া না করে ভদ্রভাবে কথা বলবেই। যে মেয়ে আসুক না কেন, পছন্দ না হলে রিজেক্ট। ওখানে তোমাকে মেয়ে কেমন সেটা দেখার জন্য বলিনি, মেয়েটার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, ওই সপ্তাহে বিয়ে তোমাদের। তুমি শুধু গিয়ে তুমি কেমন সেটা ওই মেয়েটাকে দেখিয়ে দিয়ে আসবে। বাবা, তুমি আমার মতামত নিলে না? তোমার মতো ছাগলের কাছ থেকে মতামত নেওয়ার থেকে না নিয়েই অনেক ভালো। মেয়েটা ভালো, লক্ষ্মী। তোমার মতো বেকার আর ছাগলের সাথে যে বিয়ে করতে রাজি হয়েছে এটাই অনেক। আর এমনি তো তোর মতো অপদার্থকে বা কে বিয়ে করবেই? মা, সত্যি করে বলো তো, এই লোকটা কি আমার বাবা? নিজের বাবা কিভাবে ছেলে এরকম অপমান করতে পারে? হ্যাঁ, বাবা হাসতে হাসতে বলল, যার সম্মান নেই তার আবার অপমান। সিরিয়াসলি? আমার কোনো সম্মান নেই?
এমনি বাইরে থেকে ঝামেলা করে এসেছি, তার উপর বাড়িতে এসে এইরকম অপমান। আমার পুরো ফিউজই হয়ে গেল। এই হচ্ছে আমার বাড়িতে আমার নিজের সম্মান। থাক, রাতের বেলা কি আর করার, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা সবাই ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসে আছে, বিভিন্ন সার্ভেন্টরা খাবার সার্ভ করছে, আমিও গিয়ে বসলাম। কি খবর দাদা ভাই, কেমন আছিস? কালকে কত রাতে বাড়িতে এসেছিস? বেশি না, রাত 1টা বেজেছে। ঋষভ, এভাবে দেরিতে বাড়িতে ফিরো না। বাইরের অবস্থা খুব একটা ভালো না। আমার ছেলে রিয়ানকে দেখো না, একদমই দেরিতে বাড়িতে ফেরে না, সব সময় মতো ফেরে। ওই গরুর মাথায় ওইসব কিচ্ছু ঢুকবে না, সারাক্ষণ রাগ দেখাতে পারে। তোকে আমি কালকে কি বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার সারপ্রাইজের কথা কি আমি কখনো ভুলে যেতে পারি বাবা? যদিও কিরকম কেমন আমি কিছু জানি না, তবে মনে হচ্ছে ভালো সারপ্রাইজই হবে। আশা করব সারপ্রাইজের ক্লাসটাও যেন আমাদের মতোই হয়। বাবা যেহেতু আমার জন্য সারপ্রাইজ দিয়েছে, তার মানে সারপ্রাইজের ক্লাসটাও আমাদের চেয়ে ঊর্ধ্বে হবে। কি, সেটা প্রাইজ পাবে? রেহান পাশ করেছে পরীক্ষায়, ওই জন্য প্রাইজ পাবে? কালাগুড়ির কথা শুনলে শরীরটা জ্বলে যায়। না আম্মা, আপনার বড় নাতির জন্য আপনার ছোট ছেলের সারপ্রাইজ প্ল্যান করেছি। এত জোরে বলতেছো কেন? আমি কি কানে শুনতে পাই না? দাদিমা, তোমার মেশিনটা পড়ায়ও না। বলে দাদির কানে মেশিনটা গুঁজে দিল। ভাই, আপনি ব্যবসার ব্যাপারে কি ভেবেছেন? এই ব্যাপারে ভাবাভাবির কিচ্ছু নেই। এই বাড়ির বড় নাতি যতদিন না যোগ্য প্রমাণিত হচ্ছে, ততদিন বিজনেস আমি দেখব। আমি যে যোগ্য না তার কি প্রমাণ আছে? প্রমাণ চাইছেন? প্রমাণ তো তুমি কালকে রাতেই দিয়ে দিলে। শুনলাম রাস্তায় নাকি তুমি ঝামেলা করেছিলে। আমি টেবিলের নিচ দিয়ে রেহানের পায়ে একটা বাড়ি দিলাম। আউচ! কি হয়েছে রে কালকে রাতে? কিচ্ছু হয়নি আব্বা। আজকে যদি এবারের বড় ছেলে বেঁচে থাকতো, তাহলে এই বিজনেসের ব্যাপারে কিছু ভাবতেই হতো না। উনি একাই এই বিজনেস সামলাতে পারতেন। তা তো অবশ্যই, আমার থেকেও ভালোই বিজনেসটা সামলাতে পারতো। আমি চাই বিজনেসটা ওর মতোই কারোর যোগ্য হাতে দিতে। রিয়ান পারবে না বিজনেসটা সামলাতে? না, ও তো এখনো ছোট, আর তাছাড়াও ওর তো বিজনেসে ইচ্ছে নেই, ও তো অন্য কিছু করতে চায়। হ্যাঁ তাই তো, তো নিজের মতন করেই নিজের জীবন সাজাতে চাই। এই বাড়িতে সবাই নিজের মতন জীবন সাজাতে পারে, শুধু আমিই পারি না। তোমার মতো ঢ্যাঁড়সের পক্ষে নিজের জীবন সাজানো কোনোভাবেই সম্ভব না। নিজের রাগটা কমাও। যেদিন তুমি যোগ্য হবে সেদিন তোমাকে মুখ ফুটে বলতে হবে না, আমি নিজেই বিজনেসের দায়িত্ব তোমাকে দিয়ে দেব। যোগ্য হতে হতে আমার চুলই পেকে যাবে। অন্যদিকে প্রথা সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে, চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ায়, কপালে একটা টিপ দেয় ছোট করে, চোখে কাজল পরে, আর ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়, আর কোমর পর্যন্ত চুল ছেড়ে দেয়। এটা যেন ওকে অপসরার মতো লাগছিল। হঠাৎ ওর কালকে রাতের কথা মনে পড়ে, যে একটা ছেলে ওকে থাপ্পড় মেরেছিল। তোরে যদি পাইতাম রে, জুতা পেটা করলেও গায়ে রাগ ফুরাইতো না। সে সময় প্রথার মা ঘরে আসে। প্রথা, উঠেছিস? হ্যাঁ মা, এই তো তৈরি হয়ে গেছি। বাহ, সুন্দর লাগছে। এখন তো স্কুলে যাবি? হ্যাঁ মা, বাচ্চাদের পরীক্ষা আছে আজকে, ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বিকেলের কথা মনে আছে তো? বিকেলে? হ্যাঁ মনে আছে, কিন্তু আমার বিয়ের জন্য ছেলে দেখার কি দরকার ছিল? ছেলে কেমন সেটাও জানে না, আবার তোমরা বিয়ে ঠিক করে ফেলেছো? তোর বাবা আর মিস্টার চৌধুরী দুজন ছোটবেলার বন্ধু, জানিসই তো। তারা যখন ঠিক করেছে, তাহলে ছেলেটা নিশ্চয়ই ভালো হবে। আর যদি ভালো নাও হয়, তুই তো একজন টিচার, তুই ভালো করে নিবি। একদম, আমি তো পড়াশোনা করতে এক্সপার্ট। বাবার শরীর কেমন আছে? ভালো আছে, তুই সাবধানে যা। আজকে বিকেলে আবার ডক্টর আসবে তোর বাবাকে দেখতে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে যাস। ঠিক আছে, খাচ্ছি। আর বাবার খেয়াল রেখো। ইস, বাবা যদি আজকে হাঁটতে পারতো। তুই তো জানিসই তোর বাবা প্যারালাইজড, হাঁটা চলা তো দূরের কথা, উনি উঠেও বসতে পারেন না। ঠিক আছে, আমি যাচ্ছি, সাবধানে থেকো। আমি বাড়ির কার নিয়ে বের হয়েছি। রাস্তায় কলেজার দোস্ত আজিতকেও তুলে নিলাম। দুই বন্ধু গাড়ি চালাতে চালাতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি কালকে রাতের মেয়েটা হেঁটে যাচ্ছে। আমার মাথায় তখন রাগ চেপে যায়। আমি ইচ্ছে করে জোরে গাড়ি চালিয়ে
সামনে কাদা দল ওই জায়গা লাগিয়ে দেয়। ওর জামা নষ্ট হয়ে যায়। হঠাৎ প্রথার জামায় জল পড়ায়, পানি পড়ায় ও বেচায় রেগে যায়। সামনে তাকিয়ে দেখে যে রাতের ছেলেটা ওরকে পানি দিয়েছে, তাও ইচ্ছে করে। ওর মাথায় এত গরম হয়ে যায়, সে একটা ইট তুলে ওই চলন্ত গাড়ির কাচের উপরে দেয় ফেলে। কাচটা ভেঙে যায়। আমি তো হঠাৎ করে গাড়ি থামিয়ে ফেলি। কী ব্যাপার, আমার গাড়িতে ইটকে ফেললো? আমি গাড়ি থেকে নেমে দেখি ওই মেয়েটা। আমি সোজা সামনে দাঁড়াই। দোস্ত ঝামেলা করিস না। এসবের মানে কি? কালকে রাতের কথা তো আমি এখনো ভুলতে পারিনি। তাতেই আজকে ইচ্ছে করে আমার জামাতে জল ফেলেছিস কেন? ইচ্ছে করে ফেলেছি, হ্যাঁ সত্যি বলছি, ইচ্ছে করে ফেলেছি। কালকে রাতে যেরকম অসভ্যতার ও অভদ্র ব্যবহার করেছেন, আমিও সেরকম আপনার জামাতে পানি ফেলেছি। কিন্তু আপনি আমার গাড়ি ভেঙেছেন কেন? ওই যে আপনি কালকে রাতে আমার গালে মানে কোনো কারণ ছাড়াই যেরকমভাবে ইচ্ছে করে থাপ্পড় মেরেছিলেন, ইচ্ছে করে গায়ে জল ঢেলে দিলেন, আমিও ইচ্ছে করে আপনার গাড়িতে ইট ফেলেছি। আপনি কেন আমার গাড়ি ভাঙবেন? আপনি ইচ্ছে করে আমার গায়ে জল ঢালতে পারেন, আমার গালে থাপ্পড় দিতে পারেন, আর আমি ইচ্ছে করে কার ভাঙতে দোষ? আমি ইচ্ছে করে ফেলেছি, বেশ করে। এই মেয়ে, এই ছেলে, আমার একটা নাম আছে, আমি প্রথা। আপনারা দুজনেই থামুন, ভুল হয়েছে। চলুন দুজনেই থামুন। থামাথামি নেই। আমি রেগে গিয়ে মেয়েটাকে গাড়ির সাথে চেপে ধরি। ওই মেয়েটা গাড়ির সাথে চেপে ধরার সাথে সাথে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি কয়েক সেকেন্ডের জন্য জাস্ট কি হলো এটা? ঋষভ চৌধুরী কালে থাপ্পড় মেরেছে এই মেয়েটা? দোস্ত ঠিক আছিস? বেয়াদব ছেলে একটা। বলে ও সেখান থেকে চলে যায়। ওই মেয়েটা আমার গালে থাপ্পড় মেরে চলে গেছে। মাথাটা ঠান্ডা কর, চল এখান থেকে। আজাদ আমাকে কোনো রকমে সামনে গাড়িতে তোলে, ড্রাইভ করে ওখান থেকে বের হয়ে আসে। আমি জাস্ট মূর্তির মতো বসে আছি। রাগে আমার মাথাটা রিডি করছে। অন্যদিকে প্রথা বাড়িতে এসে শাড়ি পরে বের হয়ে গেল। আমরা গাড়িটাকে রিপেয়ার করি আর একটা রেস্টুরেন্টে গিয়ে ঠান্ডা ঠান্ডা লস্যি খাই। তারপরও মাথাটা ঠান্ডাই হচ্ছে না। দেখতে দেখতে সময় চলে গেল আর বিকেল হয়ে গেল। গড়িতে এখন 8টা বাজে। আমি বাবার বলা ক্যাফেতে বসে আছি। আজাদ গাড়িতেই বসে আছে। আমি বসে আছি চেয়ারে হঠাৎ প্রথা নামের মেয়েটা ক্যাফেতে ঢুকলো। আমার মাথা তো গরম হয়ে গেছে, কিন্তু তারপরও মাথাটা ঠান্ডা করে আমি চেয়ারেই বসে আছি। ওই মেয়েটা আমার টেবিলের আশেপাশে ভালোভাবে খেয়াল করলো যে আশেপাশে কেউ আছে কিনা। মনে হলো কাউকে খুঁজছে। এরপর আমার টেবিলের সামনে এসে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি? হ্যাঁ বলুন, আপনি আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকেই বলছি। এখানে যে লোকটার বসার কথা, সে কোথায়? এটা কি আপনি বুক করেছেন? হ্যাঁ, এটা আমার বাবা আমার জন্য বুক করেছে। মানে আপনি চৌধুরী আঙ্কেলের ঠিক করে নেওয়া ছেলে? মানে আপনাকে আমার বাবা এখানে পাঠিয়ে দিয়েছে? এক সেকেন্ড, আপনাকে আমার বাবা এখানে পাঠিয়েছে মানে আপনি সেই মেয়ে যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা? অসম্ভব, এটা হতে পারে না। আমার বাবা কিভাবে আমার সাথে এটা করতে পারে? মানে আপনার মতো একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? না, এটা হতে পারে না, অসম্ভব। এটা কিভাবে করতে পারে চৌধুরী আঙ্কেল আমার সাথে? আপনার সাথে বিয়ে করা তো দূরে, আপনার মুখটাও তো দেখতে চাই না। আপনার মতো অভদ্র অহংকারী রাগী একটা মানুষের সাথে কিভাবে মানুষ থাকে? আমি এক্ষুনি আঙ্কেলকে ফোন করছি। বলেই ফোন করে আমার বাবাকে ফোন দেই। আমি বললাম ফোনটা লাউড স্পিকারে দিতে। হ্যালো আঙ্কেল। হ্যাঁ মামুনি বলো। আমার ছেলেটাকে দেখেছো নিশ্চয়ই, পছন্দ হয়নি। শোনো, আমি জানি তুমি একজন ভালো টিচার, তুমি পারো সমস্ত খারাপ ছেলেদেরকে ভালো ছেলে তো পরিণত করতেই। আমার এই অভদ্র বেয়াদব অহংকারী রাগী ছেলেকেই তোমাকে ভালো ছেলেদের রূপান্তর করতে হবে। দেখো, আমি জানি ওকে তোমার একদমই পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই মা। তোমার বাবা আর আমি মিলে এটাই ঠিক করেছি, আমার বেয়াদব ছেলেটাকে তোমার সাথে বিয়ে দিতে হবে। তুমি পারো একমাত্র ওকে ভালো মানুষ করতে। আমি নিজের মতোই নেই। তারপর আমি বাবার কথা শুনছিলাম। বাবা কিভাবে পারে নিজের ছেলের এই কাজটা করতে? ওই মেয়েটার মুখ আমি দেখতে চাই না, সেখানে ওই মেয়েটার সাথে বিয়ে করতে হবে। ও আল্লাহ, ওই মেয়েটার সামনে আমার পেটিসটা পুরোপুরি ফুস। বাবা সত্যি করে বলো তো, আমি তোমার নিজের ছেলে তো? ওয়াও, ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, তুমি শুনেছো দেখে
খুবই ভালো লাগলো। দেখুন, এই লক্ষ্মী মেয়েটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি জানি তোমার ওকে পছন্দ হবে না, কারণ তোমার মতো খারাপ ছেলে তো সবসময় খারাপ মেয়ে কি চাইবে? কিন্তু কোনো লাভ নেই, ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল তোমাদের বিয়ে। কি? কি? হুম, আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি, তোমরা নিজেদের মতো কথা বলে নাও। বিয়ে কি, বিয়ের পরে কি করবে, কটা বাচ্চা নেবে, ঠিক আছে? রাখছি। আমি বাবার সমস্ত কথা শোনার পরে জাস্ট মূর্তির মতো দাঁড়িয়ে আছি। প্রথার তো অবস্থা আরও খারাপ। ও চেয়ারে বসে আছে। ও এক গ্লাস পানি ধকধক করে খেয়ে নিল। আমিও চেয়ারে বসলাম। দেখুন, আমাদেরকে এখন শান্ত থাকতে হবে। শান্ত? কিসের শান্ত? আমার নিজের বাবা আমার সাথে এই কাজটা করছে। আপনার মতো মেয়ের সাথে আমি থাকবো কিভাবে সারা জীবন? আপনিও কোনো দুধে ধোয়া তুলসী পাতা নন। ঠিক আছে, আপনার মতো বাজে ছেলের সাথে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি, এখন চুপ থাকতেই হবে। আপনার মাথা ঠান্ডা করুন, আমার কাছে একটা প্ল্যান আছে। আপনার মনে হলো আপনার প্ল্যান আমি শুনবো? আমার প্ল্যান শোনা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। হ্যাঁ দোস্ত, শোন কি প্ল্যান করছে, এছাড়া তো আর আমাদের কোনো উপায় নাই। তুইও সব কথা শুনছিস? হ্যাঁ শুনছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 3টা কফি অর্ডার করে খেতে খেতে কথা বলি নাকি? হ্যাঁ, তাই করেই ঠিক হবে। আমি, প্রথা, আজাদ তিনজনে কফির বার্গার স্লাইডস খেতে খেতে প্রথার প্ল্যান শুনবো বলে ঠিক করি। আপনি যে কি প্ল্যান করেছেন, নাকি প্ল্যান করে আমাকে বিয়ে করার ধান্দা করেছেন? আমার বাবার সাথে আপনিও ষড়যন্ত্রে যুক্ত। শুনুন, আপনার সাথে যদি আমার কোনো শত্রুতা বিয়ে হতো না, তাহলে আমি ভেঙচিয়ে দিতাম। আমি চাই না আপনার মতো ছেলের সাথে বিয়ে হয় কোনো মেয়ের জীবন নষ্ট হোক। কি বললেন? আমার সাথে বিয়ে হলে মেয়েদের জীবন নষ্ট? হ্যাঁ অবশ্যই, আপনার রাগ সবসময় তুঙ্গেই থাকে। কোনো মেয়ে চাইবে এরকম রাগী বজ্জাত মেজাজের বর পেতে? তোমরা প্লিজ ঝগড়া করা বন্ধ করো, প্ল্যানটা শোনো। প্রথা বল। শুনুন, আজকে আমার বাড়িতে যাব, আমরা বাড়িতে জানাবো আমরা বিয়েতে করতে চাই না। আর বাড়ির লোক আমার এই কথা শুনে নেবে, তাই না? আরে কত শুনবে ওরা, উল্টো আর ধরে বিয়ে দিয়ে দেবে। আরে আমার কথাটা তো শেষ করতে দিন, আমি বিয়ে থেকে পালাবো। কে? পালিয়ে যাবেন? কিন্তু বাবা যদি ধরে আনে? পারবেন না? আমি পালিয়ে অন্য কোথাও চলে যাব, কিন্তু সমস্যা একটা আছে। জানতাম আপনার প্ল্যান মানে সমস্যা। ওফ দোস্ত প্লিজ চুপ কর, শুনতে দে। কী সমস্যা বোন বলতো? আমি পালাবো কিভাবে? কারণ বিয়েটা আমার বাড়িতে হবে না, ওনার বাড়িতে হবে। ওনার বাড়িতে তো আমি কিছুই চিনি না, তাহলে কি আমাকে পালাতে সাহায্য করবে? এই সমস্যার সমাধান আছে। দেখো, আমি বাড়িতে তো কাউকে কিছু বলতে পারবো না, কথা শুনবেও না। আমার ভাই বোন সবাই চায় আমার বিয়ে হোক। আমি যাতে শুধরে চাই, কিন্তু আমি শুধরাবো না, আমি পাল্টাবো না। আমি এভাবেই ঠিক আছে। আমি আমার এক বান্ধবীকে পাঠাবো তোমার কাছে, নাম হচ্ছে মেঘলা। না দোস্ত, ওই মেয়েটা না, ও খুব খায় আর মেকআপ করে। আরে ও খুব কাজের মেয়ে, ও খুব ভালো চাপা মারতে পারে। ও কোনোভাবে সিকিউরিটি চেঞ্জ করে পালিয়ে যেতে পারবে। আপনার এই বান্ধবীকে আমি চিনব কিভাবে? ওকে চেনা খুব স্বাভাবিক। একটু গোলমোলো, গাল ভর্তি ব্লাউজার আর মুখ ভর্তি মেকআপ নিয়ে যে মেয়ে তোমার সামনে এসে দাঁড়াবে সেই মেয়ে মেঘলা। ওর নামটা কিভাবে হয়েছে জানো? ওর নানার বাড়ি ছিল মেঘলা নদীর পাশে, এইখানে নাম হয়ে গেছে মেঘলা। দোস্ত, ওইটা মেঘনা হবে না। ওই সেম সেম। তাহলে এটাই আমাদের প্ল্যান। আমার বান্ধবী মেঘলা আপনাকে সাহায্য করবে ওখান থেকে পালিয়ে যেতে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, পালিয়ে কিন্তু ফুলেও ফিরে আসবেন না। আপনার মতো মানুষের থেকে যদি পালানোর সুযোগ আসে, তাহলে প্রত্যেকটা মানুষই পালিয়ে যাবে আর ফিরে আসবে না। কেন? আমি কি এতই খারাপ? না না, আপনি খারাপ না, আপনি জঘন্য। তাহলে এই প্ল্যান রইল, আমি চলে গেলাম এখন। বাই। আপনার সাথে বসে থাকার আর কোনো ইচ্ছে হচ্ছে না। আরে যান। আর একটা কথা মনে রাখবেন, বলে যেন বিয়েটা না হবে না। বলে সেখান থেকে চলে গেল। আমি আর আজাদ টেবিলে বসে থেকে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি। কি মেয়ে ভাই, তোর মতো বড় লোকের সাথে বিয়ে করার নাকি কোনো ইন্টারেস্ট নেই? বিয়েটা না হলেই হলো, আবার যেন দেখা না যায় যে টাকার লোভে বিয়ের দিন আবার বিয়ে করতে চলে এলো। মেয়েটাকে দেখে সেরকম মনে হলো না। তোর মতো ছেলের সাথে বিয়ে করতে রাজি হয়েছে, এটা মানে নিশ্চয়ই ভালো ফ্যামিলির মেয়ে হবে। তুইও আমাকে খারাপ বলছিস? না, তোকে খারাপ বলছি না, কিন্তু দেখ তুই যে রাগি এটাই তোর সমস্যা। আচ্ছা
বলতে তোর সমস্যা কোথায় বিয়ে করতে? আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করব, যার ক্লাস আমার সাথে মিলে। এই মেয়েটার ব্যাপার তো কোনো খোঁজখবরই জানি না আমি। ভালো কথা মনে করে দিয়েছিস। এই মেয়েটার ব্যাপারে সব খোঁজখবর নিয়ে আমাকে জানাতো। সব নেওয়াই আছে। মেয়েটার নাম প্রথা, বাবার নাম পরশ চ্যাটার্জি, মায়ের নাম রেবেকা চ্যাটার্জি। ওর বাবা অনেক বছর হলো প্যারালাইজড, হাঁটাচলা করতে পারে না। ওর মা আর বাবার খেয়াল রাখে, আর ওই মেয়েটা একটা স্কুলের বাচ্চাদের পড়ায়, মানে এক কথায় টিচার। ও, তাহলে তো আমাদের ক্লাসের সাথে একদমই মিলে না। এই মেয়েটাকে আমি বিয়ে করবই না। শুধু তুই একা না, ওই মেয়েটাও বিয়ে করবে না। চল এখন উঠ, বাসে যাই। তোর বাসাতে দেখাবার কি অপেক্ষা করছে? বলেই আমরা ওখান থেকে চলে এলাম। আমি যে চালাক এটা আমি জানতাম, কিন্তু আমার বাবা যে আমার থেকেও এত ভালো চালাক আমি ভাবতেও পারিনি। উনি আমার ভাই রেহানকে এই ক্যাফেতে পাঠিয়েছিল আমাদের কথা শোনার জন্য। আরও সমস্ত প্ল্যান শুনে আমার বাবাকে গিয়ে বলে দিল। এই কথাটা আমি জানতামই না। বাবার প্ল্যান সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। রেহান বাবাকে গিয়ে সব কিছু বলে দেওয়ার পরে আমি জানতাম প্রথার ঋষভ দুজনে যদি এক হয় তাহলে এই বিয়েটা ভাঙবেই। তাহলে এখন কি করবে? আর ওরা যখন রাজি নয় তাহলে বিয়ে দেওয়ার কি দরকার? দরকার আছে। তোমার ভাইয়াকে দেখনি সব সময় রাগ করে থাকে, আর ওই রাগের জন্যই সব কিছু হারায়। তুমি অবশ্য এত রাগ নিয়ে হওনি, তোমাকে আমার এত ভালো লাগে। এই যে নাও, তোমার হাত খরচ বিয়েতে জমিয়ে জমা করো। আর আমি যে প্ল্যান করেছি সে প্ল্যান অনুযায়ী যেন কাজ হয়। চিন্তা করো না চাচা, তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ হয়ে যাবে। গুড বয়। আমি সন্ধ্যায় বাড়ি এসে দেখি বাড়িতে পুরো উৎসব মুখর সাজ। সবাই বিয়ের প্রস্তুতি নিয়েছে। সে সময় আমার মা আমার সামনে এলো। তুই এসে গেছিস? মেয়েটা কেমন রে? হ্যাঁ ভাইয়া বল, ভাবি কেমন? বাবা, নতুন বউকে দেখে দেখে তোর মুখে কোনো কথাই ফুটছে না। হ্যাঁ, কত সেমরি কেমন? তোমরা যা ভেবেছো ঠিক তার উল্টো। চেহারা সবই মিল আছে, শুধু ক্লাসটাই মেলে না। মানে মেয়েটা গরিব, আমাদের মতো এত বড় লোক নয়। কিসের বড়লোক? মেয়েটা অনেক কষ্ট করে নিজের জব করে টেনে তার সংসারটা চালায়, আর তার বাবা অসুস্থ। বাহ, তাহলে মেয়েটা খুব ভালো। মেয়েটাই পারবে তোমাকে পরিবর্তন করতে। দাদিমা, তুমি রাজি? তার মানে মেয়েটাকে তোর পছন্দ হয়নি? ওর যে মেয়েটাকে পছন্দ হবে না সেটা আমি খুব ভালো মতোই জানতাম। সেই কারণেই বিয়ের ডেটটা তো আগেই নিয়ে এসেছি। আর তাছাড়া ও কি হিরে চেনে? ও তো কয়লা চেনে, কয়লা। এখনই যদি বাজার থেকে খুব বড়লোক একটা মেয়ে নিয়ে আসার সামনেও সঙ্গে সঙ্গে পছন্দ করে নিবে, হীরের মূল্য দিতে পারবে না। তুমি যে ওর মধ্যে কি হিরে দেখলে সেটা আমি বুঝতে পারছি না। বুঝবে, তুমিও একদিন ঠিকই বুঝবে। যাও এখন ঘরে যাও, গিয়ে বিয়ের জন্য কালকে প্রস্তুতি নাও। ভাইজান, আপনি ওর জন্য গরিব ঘরের মেয়ে কেন খুঁজলেন? ও তো হাই ক্লাসে বিলং করে। ওর জন্য বড়লোক একটা মেয়ে দেখতেন। জীবনে যদি সব কিছু টাকা দিয়ে হতো তাহলে এই বিজনেসটা এতদিনে ভেসে যেত। কারোর সাথে কোনো কথা বলতে চাই না, সবাই নিজে নিজের ঘরে যাও। কালকেই বিয়ে। সকাল সকাল পাত্রী এই বাড়িতে চলে আসবেন। পাত্রী যেন কোনো রকম অপমান না হয়, খুব ভালো মতো খেয়াল রাখবেন। তুমি যখন ওর জন্য ঠিক করেছেন নিশ্চয়ই ভালো হবে, কিন্তু মেয়েটাকে আমিও বড় করে দেখব। বলে সবাই যে যার মতো ঘরে চলে যায়। আমিও ঘরে গিয়ে জানালার বাইরে থেকে আকাশ দেখছি। কালকে তো বিয়ে হবে না, এই প্রথম বাবা আমার কাছে হারবে। উফ, কেমন যে লাগছে বলে বোঝাতে পারবো না। বাবা যদি ডালে ডালে চলে, আমিও পাতায় পাতায় চলি। এই বিয়ে তো আমি করবই না। আমি আমার পছন্দ মতো মেয়েকেই বিয়ে করব। কিন্তু আমি তো মেঘলাকে ফোনই করিনি। হায় হায়, ওই ভুটকি তো আবার ঘুমিয়ে পড়বে। বলেই আমি তাড়াতাড়ি ফোন বের করে মেঘলাকে ফোন দেই। হ্যালো দোস্ত। কি হয়েছে হঠাৎ আমাকে ফোন? কি যে বলিস না, তুই তো আমার বান্ধবী হোস, তোকে আমি ফোন দিতে পারি না? যে ছেলে আমাকে ক্যাম্পাসে ভুটকি বলে খেপাতো সেই ছেলে আমার কাছে আমার প্রশংসা করছে। সত্যি করে বল, কি হয়েছে? দোস্ত, পুরনো কথা ভুলে যা। আমার একটা হেল্প লাগবে রে। দেখ, তুই না করতে পারবি না। তুই যা চাবি তাই পাবি। তোর জন্য তোর বাড়িতে আমি একটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছি। ওই প্যাকেট তুই পাঠিয়েছিস? এই প্যাকেটে অনেক খাবার আছে, মেকআপ আছে। জানি তো তোর পছন্দের জিনিস, তাই তো পাঠিয়েছি তোর জন্য দোস্ত। এবার তুই রাজি হয়ে যা। কি করতে হবে?
কালকে আমার বিয়ে। কি? কালকে তোর বিয়ে? তোর বিয়েতে আমাকে নেমন্তন্ন না করে কাজের জন্য ফোন দিয়েছিস হারামজাদা। আমি তোর কোনো সাহায্য করব না। সাদে কি তোকে আজাদ ভুটকি বলে? শালা মাথা মোটা মহিলা একটা। কি রে, কি বল, কি হয়েছে? কথা বলছিস না কেন? দেখ, যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার সাথে আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। কথা শেষ না করতে গিয়ে, তাতে আমার কি? আমি যাব, গান্ডে পিণ্ডে গিলবো, চলে আসবো। দেখ দোস্ত, এরকম কিছু করিস না। আমার পুরো কথাটাকে তুই শোন, তারপরে আমাকে বল। কি হয়েছে? যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটাকে আমি ভালোবাসি না, সেই কারণে তোকে ওই মেয়েটাকে পালাতে সাহায্য করতে হবে। ওই মেয়েটাও কি এটাই চাই? হ্যাঁ, আমরা দুজনেই চাই। যা এর বদলে আমি কি পাবো? চাইবি তাই পাবে। তাহলে একটা খাতা কলম বের কর, করে লিস্ট কর। হ্যাঁ, বের করেছি, বল। একটা বড় পিৎজা, একটা বড় বার্গার, বার্গার আর পিৎজাগুলো 10টা করে আনবি। 1 হাঁড়ি বিরিয়ানি, 100টা রোস্ট, 200 টাকা প্লেট, 100টা চিকেন ফ্রাই, 50টা আইসক্রিম, না 100টা ফিশ ফ্রাই আনবি, 50টা ফিশ ফিঙ্গারও আনবি 50 টাকা। স্যুপ আনবি, স্যুপ মন মতো পরিমাণ মতো নিস। নুডলস আনবি, পাস্তা আনবি, দোকানে যা যা পাবি সব নিয়ে আসবি, ঠিক আছে? হ্যালো হ্যালো, আছিস? শুনছিস? তুই বিয়ে বাড়ির সবাইকে ট্রিট দেওয়ার কথা বলছিস, তাই না? একদমই না, তুই তো তাদের খাওয়াবি। তুই আমার জন্য এগুলো নিয়ে আসবি পার্সোনালি, এটাই আমার কাজের পারিশ্রমিক। তুই এসব খেতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। তুই আমার ট্যালেন্ট সম্পর্কে কিচ্ছু জানিস না। হ্যাঁ হ্যাঁ, তোর তো অনেক ট্যালেন্ট আছে। আস্ত হাতি, তোর পেটে আছে একটা হাতি কোথাকার মোটকি। কি বললি, কি বললি? কিছু না, তুই চিন্তা করিস না, তোর খাবারের সমস্ত কিছু আমি এনে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমিও তোর কাজ করে দেবো, ওকে? কিন্তু তুই একে বের করবি কিভাবে? এটা আমার চিন্তা, তোর নয়, ঠিক আছে? ঠিক আছে, আমি মেঘলার সাথে কথা বলে আজাদকে ফোন দিলাম। তো তোকে আমি একটা গিফট পাঠিয়েছি, এই সমস্ত খাবার নিয়ে চলে আসবে। ভাই তুই কি পাগল? তোর বাবা তো এত খাবার খাওয়াচ্ছে, তারপরেও তোকে এত জিনিস কি বিয়ে বাড়ির লোককে কেন খাওয়াতে হবে? এটা আমার বিয়ে বাড়ির লোকের জন্য নয়, এটা আমার বান্ধবী মেঘলার জন্য। এটাই ওর পারিশ্রমিক। হ্যালো ভাই, ও কি মানুষ? ওকে কোনোদিন এত খাবার খেতে পারবে? অবশ্য ট্যালেন্ট, শয়তান মেয়ে একটা, রাক্ষসী ভুটকি মোটি একটা, তোর কাজটা ঠিকঠাক মতো করে দিলেই হয়। চিন্তা নেই, মোটির উপরে আমার বিশ্বাস আছে, ও সব কিছু সামলে নেবে। ওকে কেউ সামলাতে পারলো না, আর ও নাকি সব কিছু সামলে নেবে। বিয়ের দিন সকাল সকাল প্রথা ও তার মা আর কিছু আত্মীয় স্বজন সহ আমাদের বাড়িতে চলে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল না রে, এখন থেকে বাবা বল, একটু পরেই তো বাবা হয়ে যাব তোর। আসসালামু আলাইকুম আন্টি। বাবা, কি মিষ্টি মেয়েকে তুমি পছন্দ করেছো। তাই তো বলি, তোমার পছন্দ এত খারাপ হবে না। একটু পরে তো আমার বৌমা হয়ে যাবে তুমি। খুব ভালো থেকো মা, আমার ছেলেটার খেয়াল রেখো। হ্যাঁ, সবাই ঠিক আছে, শুধু ক্লাসটা। আসসালামু আলাইকুম বড়াম্মা। ওয়ালাইকুম আসসালাম সোনা আমার। বেঁচে থাকো, ভালোভাবে বিয়ে হোক, পুত্রের জননী হও। বিয়েটা হবে না, আবার পুত্রের জননী খাটাস লোকটাকে বিয়ে করবে। ভাবি, আমি তোমার ননদ। আরও একটা ননদ আছে, কিন্তু ও এখন বিদেশে আছে। ওর সাথে তোমাকে আমি ভিডিও কলে কথা বলে দিবনি। ঠিক আছে। হাই ভাবি, আমি তোমার একমাত্র হ্যান্ডসাম দেবর রেহান চ্যাটার্জি। হ্যালো। আচ্ছা, অনেক হয়ে গেল, তোমরা এখন রেডি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদ শুরু হবে। এমন সময় মেঘলার এন্ট্রি হয়। আমাকে ছাড়াই সব কিছু হবে নাকি? তুমি কে মা? আমি আপনার ছেলের বান্ধবী। হাই প্রথা, আমি তোমার একমাত্র স্বামীর বান্ধবী। ভুটকিকে কইছিলাম বিয়েটা ভাঙতে, ও তো আগে আমার বিয়েটা দিয়ে দিল। ও হ্যাঁ, তুমি তো ঋষভের বান্ধবী প্রথাকে নিয়ে ঘরে যাও। তার মানে এমনিটাই আমাকে আমার বিয়ে ভেঙে দেবে? ওরা তো বলেছিল ভুটকি একটা মেয়ে, আর মুখে গাদার খানিক মেকআপ করে দিয়ে এসেছে। বাহ বাহ, মেঘলা আপু তো দেখি এসে আগে বিয়েটা করিয়ে দিল। একেবারে গুলিমুলু। যাও, প্রথাকে নিয়ে ঘরে যাও, রেডি করে দিয়ে আসো ওকে। পার্লারের লোকেরা চলে এসেছে। এ তো নিজেই নিজেকে সামলাতে পারে না, আবার এই বিয়েটা ভাঙবে কিভাবে?
একে তো সামলানো কোনো ব্যাপারই না। আমাকে নিয়ে সবাই ঘরে চলে গেল। আমাকে গায়ে হলুদের জন্য পার্লার থেকে মানুষ এসে সাজাতে শুরু করলো। সবাই মিলে আমাকে সাজাতে শুরু করলো। চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। ঠিক আছে আপু, কিন্তু আমরা কখন যাব? কখন? বিয়ের ঠিক আধা ঘন্টা আগে। ঠিক আছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা এখানে আছি, আমাদের সাথে কথা বলো না। তুমি মেঘলা আপুর সাথে কথা বলছো? আরে না, তেমন কিছু না, তোমাদের সাথে এত কথা বলছি। আজাদ আমার ঘরে আসে, এসে বলে, তোর প্ল্যান অনুযায়ী সব কাজ হয়ে গেছে, কিন্তু ভাই ও শেষ মুহূর্তে ঝোলাবে না তো? আরে না, ওর খাবার পেলেও খুশি। নে তোর হলুদ পাঞ্জাবি পরে তৈরি হয়ে নে। ভাই, কোনো প্রকার সমস্যা হবে না তো? ওই মেয়েটার সাথে আমার বিয়ে হবে না তো? আরে না, চিন্তা করিস না, ভেঙে যাবে। তুই রেডি হ, আমি ওইদিকে দেখে আসি। ঠিক আছে, যা। সানিয়া সেলফি স্টিক দিয়ে সেলফি তুলছিল, কিন্তু হঠাৎ ও পা পিছলে পড়ে যেতে লাগে। ঠিক সেই সময় আজাদ এসে ওকে ধরে ফেলে। দুজনে একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। একটু পরে ওরা স্বাভাবিক হয়। থ্যাঙ্কস আমাকে ধরার জন্য। চিন্তা করো না, আমি তো আছি তোমাকে ধরার জন্য। সব সময় তো থাকবে না, তুমিও তো ভাইয়ের মতো। না না, আমি তোমার ভাইয়ের মতন একদমই না। একটা সত্যি কথা বলবো, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। আপনাকেও সুন্দর লাগছে। বলে সেখান থেকে চলে যায়। এদিকে প্রথা আর ঋষভ তৈরি হয়ে পাশাপাশি বসে থাকে গায়ে হলুদের জন্য। আপনার বান্ধবী সব কাজ ঠিকঠাক মতো করতে পারবে তো? আমার বান্ধবী আপনার মতো ফালতু না যে কাজ করতে পারবে না, ওর সব কাজ করবে। আপনার মতো ফালতু ছেলের কাছ থেকে এরকম ব্যবহার মেয়েরা আশা করতে পারে। যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে কিন্তু আপনাকে শেষ করে ফেলবো। বেশি কথা বলবেন না, পালানোর কথা বলা হবে তখন পালিয়ে যাবেন। ঠিক আছে। বাহ বাহ, বিয়ের আগে এত কথা, না জানি বিয়ের পরে কি করবে। বিয়ের পরে কথা কম, কাজ বেশি। কী সব কথা বলছিস? হ্যাঁ। এরপর সবাই একে একে এসে আমাদের দুজনকে হলুদ মাখিয়ে দেয়। কিন্তু একটা কথা সত্যি, আজকে প্রথাকে দেখতে খুবই সুন্দর লাগছে, একেবারে পরীর মতো। লাজুক, ওকে সুন্দর, তাতে আমার কি? আমি তো আর ওকে বিয়ে করবো না। সবসময় ঝগড়া করে আমার সাথে বেয়াদব একটা মেয়ে। হলুদ মাখানোর শেষে প্রথা গোসল করতে যায়। আমি জানতাম না ও আমার ঘরেই গেছে গোসল করতে। আমি আমার ঘরের সোফায় বসে ফোন চালাচ্ছিলাম। সেই সময় বাথরুমের দরজা খুলে প্রথা বেরিয়ে এলো। ওর গায়ে ছিল নতুন একটা জামা, চুল ভেজা ছিল, কি মারাত্মক সুন্দর লাগছিল। আমি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি। ও আমাকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। আপনি এখানে? ও কথা বলছে, আমি ওদিকে তাকিয়ে আছি। প্রথা আমার সামনে এসে আমার মুখের উপরে তুড়ি বাজাতেই আমার হোশ ফিরে আসে। কি হয়েছে? কি দেখছেন এভাবে হাঁ করে? ঘরের বাথরুমে গোসল করতে এসেছেন আর আমাকে জিজ্ঞাসা করছেন আমি আমার ঘরে কি করছি। ও, এটা আপনার ঘর? এবার আপনি যদি চান তাহলে আমি গোসল করতে পারি ম্যাডাম। ঠিক আছে, যাচ্ছি। প্রথাও চলে গেল আর আমিও শুধু ভাবছি একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়। অবশ্য সুন্দর হোক, তাতে আমার কি? আমি তোমাকে ভালোবাসি না, আর বিয়েটাও হবে না। অসহ্য করে একটা মেয়ে। আমি বাথরুমে ঢুকি, কিন্তু এ কি, আমার পুরো বাথরুম জুড়ে একটা মিষ্টি গন্ধ। বুঝলাম এটা প্রথার গায়ের গন্ধ। বিয়ের জন্য প্রায় সবাই তৈরি হয়ে গেছে। মেঘলার কাজ করার সময় ওর তো এখনই সময় প্রথাকে নিয়ে পালানোর। ও বাইরে এসেছিল কিনা দেখতে সেই সময় রেহানকে ডাকে। এই যে মেঘলা। হ্যাঁ বলুন। আপনার জন্য একটা জিনিস এনেছি। আমার জন্য কি এনেছেন? বিয়ে বাড়িতে এত সুন্দর ফিশ ফ্রাই হয়েছে না, জাস্ট বলার মতন না। বাতাসে গন্ধ ভাসছে। মেঘলা নাক দিয়ে গন্ধ শুকে বলল, আসলে খুবই সুন্দর গন্ধ বাড়াচ্ছে, কিন্তু তাতে আমার কি? এই যে দেখুন, আমি আপনার জন্য ফিশ ফ্রাই নিয়ে এসেছি। সত্যি আপনি কি ভালো, আমাকে তো বউয়ের সাথে থাকতে হবে। আরে এই দুটো ফিশ ফ্রাই খেতেই বা কত টাইম লাগবে। নিন, খেয়ে নিন, তারপরে বউয়ের কাছে যাবেন। হ্যাঁ ঠিক বলেছেন, দিন। মেঘলা ফিশ ফ্রাইগুলো খেতে নেয়, কিন্তু জানতো না ফিশ ফ্রাইয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশানো ছিল। ফিশ ফ্রাই খাওয়ার সাথে সাথে ও গভীর ঘুমে চলে যায়। রেহান সেই সময় 3জন গার্ডকে ডাকে। এই যে নিন, একে তুলে ওই পাশের ঘরে রেখে দিয়ে আসবেন।
দেখবেন যেন আঘাত না লাগে। তিনজন সিকিউরিটি গার্ড মেঘলাকে তোলার চেষ্টা করছিল, কিন্তু মেঘলাকে ওঠানো যাচ্ছিল না। একটা মেয়েকে সরাতে এত সময় লাগে? তাড়াতাড়ি তুলুন। স্যার, আপনিও আমাদের সাথে সাহায্য করুন, এই মোটা হাতিকে তোলাই যাচ্ছে না। রেহান ওদের সাথে হাত লাগায়, কিন্তু ওদের খুবই কষ্ট হয় মেঘলাকে তুলতে। অনেক কষ্ট করে ওকে ঘরে শুয়ে দিয়ে ওরা বাইরে আসে। সিকিউরিটি গার্ডরা এসে হাঁপিয়ে ওঠে, এদিকে আসে। বাইরে এসে ওরা মেঝেতে বসে পড়ে। কি হলো তোমাদের? স্যার, আমরা এখানে দিন কাজ করি, কোনোদিন এত ভারী জিনিস আমাদেরকে তুলতে হয়নি। ঠিকই বলেছ, ফিস পাবে, চিন্তা করো না। এই মোটা হাতিকে তুলতে পেরেছো, ওটাই অনেক। এই হাতিটা নাকি বিয়ে ভাঙবে, যত সব। এদিকে প্রথা কোণে সাজে বসে আছে। ওর তো টেনশনে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মেঘলা কেন এখনো আসে না? ও তো পালানোর জন্য তৈরি। সেই সময় দরজায় কড়া নাড়ে, দরজা খোলে। ও ভাবে মেঘলা এসেছে হয়তো, কিন্তু না, সানিয়া আর ওর মা এসেছে প্রথাকে স্টেজে নেওয়ার জন্য। ওরা প্রথাকে নিয়ে স্টেজে চলে যায়, আর প্রথা পাগলের মতন আশেপাশে দেখে। মেঘলা আপু কোথায়? দেখা যাচ্ছে না কেন? মেঘলা আপু তো বলেছিল আমাকে পালিয়ে নিয়ে যাবে। ওই শয়তান লোকটার বন্ধুরাও শয়তান। আমাকে আমার জীবনের সাথে এখন এখন কি হবে? ওই লোকটার সাথে আমাকে বিয়ে করতে হবে? এদিকে আমি তো মনে মনে খুশি। আমি জানি আমাকে স্টেজে নেওয়া হলেও প্রথা আসবে না, কারণ মেঘলাকে নিয়ে পালিয়ে গেছে। আমি খুশিতে খুশিতে স্টেজে গিয়ে বসি, কিন্তু এ কি, প্রথা বিয়ের সাথে স্টেজে এসে বসেছে। আমার মাথা পুরো আকাশ ভেঙে পড়লো। তার মানে ওই ভুটকি ওকে নিয়ে পালায়নি, নাকি ওই ভুটকিকে পালাতে দেয়নি? আমরা দুজন স্টেজে অসহায়ের মতো বসে আছি, কারণ এখন আর কিছুই করার নেই। কিছুক্ষণের মধ্যে আমাদের বিয়ে পড়ানোটাও হয়ে যায়। আমরা দুজনেই শুধু সামনের দিকে তাকিয়ে আছি, আর একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছি। ধীরে ধীরে রাত হয়ে এলো। আমাদের বাসর ঘর সাজানো হয়েছে। প্রথা বাসর ঘরে বসে আছে মন খারাপ করে। সে সময় বাবা এলো। ইস, তোমরা কত চেষ্টাই না করেছিলে বিয়েটা ভাঙার। বান্ধবীকেও ঠিক করেছিলে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু কোনো লাভ হলো না। তোমার থেকে আমার বুদ্ধি বেশি। ঠিক সেই কারণে আমিও তোমাদের প্ল্যান সব আগে থেকে জেনে গিয়েছিলাম। মানে তুমি কিভাবে জানলে? কারণ ওই দিন রেস্টুরেন্টে আমিও ছিলাম ছদ্মবেশে, তোমাদের সব কথা শুনে নিয়েছিলাম, আর চাচাকে এসে বলে দিয়েছিলাম। তারপরে চাচা আমাকে বুদ্ধি দিল, তোমার বান্ধবীকে অজ্ঞান করে তোমাদের বিয়েটা দিয়ে দিলাম। ভাই, নিজের ভাই, কেন এটা করলি? তোমার আর ভাবির সুখের জন্য। ভাবির মতো মেয়েকে তুমি জীবনে কোনো দিন খুঁজে পাবে? শোন প্রথামা, তুমি চাওনি এই বিয়েটা করতেই, সেটা আমি জানি, কিন্তু আমার ছেলে বদরাগী হলেও ভালো মানুষ, আর তোমাকে সেই ভালো মানুষটাকে খুঁজে বের করতে হবে। আর আমি জানি তুমি সেটা পারবে। ওকে মেরে হোক ধরে হোক, আজ থেকে আমার ছেলেটা তোমার স্বামী। তোমাকে ওকে সঠিক পথে আনতে হবে। আঙ্কেল, বাবা বলো, আজ থেকে। বাবা, তোমার মনে হয় না এটা একটু বেশি তাড়াতাড়ি, মানে বেশি বাড়াবাড়ি হয়ে গেল? এটা যদি হিতে বিপরীত হয়? কিচ্ছু হবে না, এই গাধা কি তোমাকেই ঘোড়া বানাতে হবে? বাবা, তুমি আমার কথা ভাবলে না? তোমার মতন গাধার কথা ভাবতে আমার বইই গেছে। তুমি যে প্রথার মতো মেয়েকে পেয়েছো, এটাই তোমার ভাগ্য। বলে বাবা রেহানের ঘর থেকে চলে যায়। রেহান যাওয়ার পরে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যায়, ফলে আমি বের হতে পারছিলাম না ঘর থেকে। ওরা চলে যাওয়ার সাথে সাথে প্রথা আমার মাথায় পালিশ দিয়ে জোরে পাড়ি দেয়। শয়তান বেড়া, এই ছিল আপনার মনে? এটাই আপনার বান্ধবীর কাজ? এটাই আপনার বিয়ে না করার গুণ? হাউ ডিয়ার ইউ! আপনার সাহস হলো কীভাবে আমার মাথায় পালিশ দিয়ে বাড়ি মারার? আর শুনুন, আমি জানতাম না এই ঘটনাটা ঘটবে। আমার বান্ধবী আমাকে ঝুলাবে, আমি কিভাবে জানবো? যেন বলেছি আমার বান্ধবী সব কিছু সামলে নেবে, আমার বান্ধবীও করবে, আমার বান্ধবী সে করবে, এই করবে, কোনো সমস্যা থাকবে না। কোথায় আপনার বান্ধবী? পেটুকে একটা বান্ধবীকে তুলে নিয়ে এসেছেন কোথা থেকে? খাবারের লোভে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। বা ওকে আপনি সাবধান করে দেননি? আপনার বাবা এরকম ডেঞ্জারাস একটা মানুষ? ওরে আমার এলো রে, যেন ওনাকে বিয়ে করার জন্য আমি একবারে দাঁড়িয়েছিলাম, তাই না? শুনুন, ওই মেয়েটাকে যদি আমি চোখের সামনে পাই না, ওকে আমি খুন করে ফেলবো। এখন আর ওকে খুন করে কি হবে? বিয়েটা তো হয়েই গেছে, এখন সারা জীবন আমার সাথে থাকতে হবে। এই বিয়েটা আমি মানি না, আপনার সাথে আমি থাকবো না। মনে হচ্ছে আমি বিয়েটা মেনে নিয়েছি। আমিও মানি না। আমি আগে আপনাকে মানুষ করব, তারপর সব কিছু মানামানি হবে। এলেন রে আমার গুরুজন, আমাকে মানুষ করবে। আপনার কাছে আমি থাকবোই না, আমি ঘর থেকে বেরিয়ে যাব। যান না, যান।
আপনার বাবা বাইরে আপনার জন্য লাঠি নিয়ে বসে আছে। খবরদার, আমাকে ভয় দেখাবে না। আমি বাবাকে ভয় পাই না। বাবার সামনে যার মুখে কোনো কথা ফোটে না সে আবার বাবাকে ভয় পায় না। দেখুন, মাথাটা গরম করাবেন না। হ্যাঁ, তার মাথা দিন রাত 24 ঘন্টা আগুনের উপরেই থাকে, তার মাথাটাকে গরম করবো না। এই মেয়ে, তোর সমস্যা কি? হ্যাঁ, বক বক করে আমার কানের পোকাটা খেয়ে নিলি। আমার বান্ধবী যখন তোর কাছে আসেনি তখন তুই পারতি না বিয়েটা ছেড়ে পালাতে? এটা কি আমার বাড়ি যে বাড়ির সব কিছু আমি চিনবো? এই বাড়িতে কয়টা দরজা সেটাও আমি জানি না। পালাবো কিভাবে? মাথা দিয়ে পালাবো তোমার? বেয়াদব ছেলে, একদম আমার কাছে আসবে না, ঠিক আছে? আমি ঘুমাবো এখন, ঠিক আছে? এখানে কোনো ঘুমানোর জায়গা নেই, নিচে গিয়ে ঘুমাও। এটা আমার ঘর, আমার বিছানা। মেয়েটা না হাড়গোড় সব ভেঙে দেবো। আমি নিজেও একজন টিচার, বিয়ে যখন করেছিলে না তখন এটা আমার ঘর, প্রয়োজনে নিজে নিজে গিয়ে ঘুমাও। আমি আমার ঘরে নিচে ঘুমাবো না, দেখি তুমি কি করো। তোমার যদি মনে হয় আমার সাথে ঘুমাবে ঘুমাও, কিন্তু আমার কাছে আসবে না। আর যদি আসি? হ্যাঁ, জানলা দিয়ে সোজা ফেলে দেবো। ডাইনি মেয়ে একটা। তোমার থেকে ভালোই আছি, সবসময় সবার উপরে রাগ দেখাই না আমি। আচ্ছা, ভেবে দেখো, এটা আমার বাড়ি, আমার ঘর, দরজা বন্ধ, ভেতরে শুধু তুমি আর আমি। মজা আর মজা। এই একদম ভয় দেখাবে না। আমি বুঝলাম আমার এই কথায় মেয়েটা ভয় পাচ্ছে। এটাই তো চাই। আমি ধীরে ধীরে ওর দিকে এক পা দুপা করে এগোচ্ছি, আর ওই ভয়ে এক পা দুপা করে পেছোচ্ছে। আমি এগোচ্ছি আরও পেছোচ্ছে। এভাবে ও দেয়ালের সাথে লেগে যায়, আর পেছনে যাওয়ার উপায় নেই। আমি আমার দুহাত দুদিকে দিই। এবার কি হবে প্রথার টিচার? এই দূরে সরো, নাহলে আমি কিন্তু। চিৎকার করবে? খরো চিৎকার। সবাই কি ভাববে বাসর রাতে বউ চিৎকার করছে? হ্যাঁ, আমার ঠোঁটে হঠাৎ ঠোঁট ডুবিয়ে দেয়। ও আমার এই আচরণে চমকে ওঠে। ও আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য লাফালাফি শুরু করে দেয়, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। আমি আরও জোরে চেপে ধরলাম। এরপর ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিই। শুয়ে গিয়ে দেখি ওমা, মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কোথায় ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে দেখে এটা তো তার ঘর নয়। সে কোথায়? হঠাৎ পাশে দেখে আমি ঘুমিয়ে আছি। ওর মনে পড়ে যে কালকে রাতে ওর বিয়ে হয়ে গেছে। ও এখন অন্য বাড়ির বউ। এই বাড়িতেই ওকে সারা জীবন থাকতে হবে। ওর কালকের আমার ব্যবহারের কথা মনে পড়ে। ওভাবে আজকে আমার উপরেও প্রতিশোধ নেবে। ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে সকালের জন্য চা বানায়। আমার জন্য চা বানিয়ে ও আমার ঘরে এসে আমাকে ডাকতে থাকে। ওগো শুনছো? এই শুনছো? কে? তোমার বিয়ে করা বউ। আমি আবার বিয়ে করলাম কবে? কালকে রাতে। আবার ধীরে ধীরে সব কিছু মনে পড়লো যে কালকে থেকে আমি বিবাহিত হয়ে গেছি। একটা ডাইনি আমার বউ। হ্যাঁ, ডাইনি বলুন। প্রথা রেগে আমার আঙ্গুলটা চায়ের কাপে চুপিয়ে দেয়। আমার ঘুম একেবারে ছাত করে পালিয়ে যায়। আমি লাফিয়ে উঠি। উঠিয়ে রেডি হন। একটা কথা, আমাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবেন না। রেডি হয়ে চাকরি খুঁজতে যাবেন। কি বললে তুমি? ঋষভ চৌধুরী কি না চাকরি খুঁজবে? আমার বাবার এত সম্পত্তি কে খাবে? হ্যাঁ, বাবার সম্পত্তি বাবা খাবে, নিজের সম্পত্তি বানান। পারবো না। তাহলে আজকে থেকে আপনার হাত খরচ বন্ধ। আপনার লজ্জা করে না? আপনি বেকার, কিন্তু আপনার বউ ঠিকই কাজ করে। করো তো এই স্কুলের টিচার। বেতন অল্প হলেও না আমি আমার নিজের খরচ নিজেই চালিয়ে নিই, কিন্তু আপনি আমার খরচের জন্য আপনার বাবার সামনে হাত পাতেন আপনার নিজের জন্য। লজ্জা হয় না তখন? দেখো, সকাল সকাল মাথা গরম করাবে না, যাও এখান থেকে। আমি এখন স্কুলে যাব, ঠিক আছে? নাস্তা চুপচাপ করবে, করে একটা কাজের জন্য ঘুরবে, না হলে রাতে ভাত বন্ধ। দেখবো নি আমি আমার খাবার কে বন্ধ করে। এটা আমার না, আঙ্কেলের বানানো রোল। বলে ওখান থেকে চলে গেল। আমি শুধু চলে যাওয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে আছি আর ভাবছি যে জীবনে কি যে প্রাপ্ত করেছিলাম যে এরকম বউ চটলো। আমি ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা টেবিলে বসলাম। ভাইয়া, আজকে সকাল সকাল উঠে পড়লি, তাও আবার গোসল করে। চুপচাপ খা। আজকে নাস্তাটা কেমন হয়েছে রে? দিনের তুলনায় আলাদা, কিন্তু ভালো হয়েছে। কেন রে, তুই রান্না করেছিস? ভালোই তো রান্না শিখলি। আমাকে কোনোদিনও রান্নাঘরে ঢুকতে দেখেছিস? রান্নাঘরে ঢুকলে আমার হাত নষ্ট হয়ে যাবে। আজকে ভাবি রান্না করেছে। দেখলি তো বৌমার কত গুণ, কত ভালো রান্না করেছে। হ্যাঁ, তোমার বৌমাই ভালো, আমি খারাপ। আমি ইয়ামিন চৌধুরী। আমি যখন বলছি রান্না ভালো হয়েছে মানে রান্না অবশ্যই ভালো হয়েছে। আমি একটা কথা ভাবছি। কি ভাবছিস তুই? মায়ের জন্মের সময় যেদিন না 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 নেই,
নাগিন নাটক না দেখে যদি কিরণমালা নাটক দেখাতো তাহলে কি মায়ের নাম কটকটি রাখতো? সানিয়ার এই কথা শুনে আমার হাত থেকে নাস্তাটা পড়ে গেল। সবাই হাসতে হাসতে শেষ। গুড জোক বোন। ভালোই বললে, অবশ্য যুক্তি আছে। ঋষভ, কি হয়েছে? চাকরির ব্যাপারে কি ভাবলি? আব্বা, আপনি আমাকে কোম্পানিতে বসাই দিলেই তো পারেন। কোম্পানি যদি 2 দিনে বন্ধ হয়ে যায়? বাবা, আমার মনে হয় ওকে একবার সুযোগ দেওয়া উচিত। ওকে, সুযোগ দিলে যদি আমার কোম্পানির ক্ষতি হয়? আমার মনে হয় না এমন কিছু হবে। কোম্পানিতে চাকরি করার দেখি খুবই শখ। তাহলে ওকে আপনি একটা পোস্ট দিয়ে দেন, দেখুন 2 দিন যদি পারে। শুধুমাত্র তোমার কথাই ওকে বসালাম, ঠিক আছে? আমি প্রথার দিকে তাকিয়ে আছি। এই প্রথম আমাকে কেউ সাপোর্ট করলো। আমার কালকে রাতের কথা মনে পড়ে আমার হাসি পেল, তবে একটু আনন্দও লাগছিল। আমি বুঝতে পারছি যে আমি ধীরে ধীরে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি। কিন্তু না, আমাকে দুর্বল হয়ে পড়লে চলবে না, কারণ আমি ঋষভ চৌধুরী। তাহলে কালকের থেকে তুমি অফিসে যাবে। এখন প্রথাকে ওর স্কুলে নামিয়ে দিয়ে আসো। আমাকে যেতে হবে? হ্যাঁ। ঠিক আছে, চলুন। আমি আর প্রথা গাড়িতে বসে আছে। গাড়ি আমি চালাচ্ছি। প্রথা আজকে গোলাপি শাড়ি পরেছে, হালকা লিপস্টিকও দিয়েছে। আজকে ওকে দারুণ লাগছে। আমি গাড়ির আয়না ওর দিকে রেখেছি আর ওকে দেখছি। থ্যাংক ইউ, সরি। কি কারণে? কালকে রাতের কারণে সরি, আর আজকে সকালে আমার সাপোর্ট বাবাকে বলার জন্য থ্যাংক ইউ। যাক যাক, তাও স্বীকার করেছি, এটাই অনেক। আচ্ছা, আপনার এই টিচার প্রফেশন ভালো লাগে? বাচ্চাদের ছোটবেলা থেকেই ভালো লাগে, তাই বাচ্চাদের পড়াশোনা করাতে ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই বাবাকে ব্যবসা করতে দেখেছি। সাথে থাকতে থাকতে আমারও ব্যবসা করতে ভালো লাগে। সেই কারণে নিজের যোগ্যতা থাকার পরেও ব্যবসা করবেন। হ্যাঁ। একটা জিনিস খেয়াল করেছেন? কি? আমাদের অনেকবার দেখা হয়েছে, কিন্তু এই প্রথমবার আমরা সুস্থ, স্বাভাবিক আর ভালোভাবে কথা বলছি। ঠিক বলেছেন। অবশ্য আমারও ভালো লাগছে আপনার সাথে এভাবে কথা বলে। তাই নাকি? আপনি হাসতেও পারেন? বাহ, আপনার হাসিটা কি বেশ ভালো লাগছে। আপনাকেও আজকে বেশ সুন্দর লাগছে। আচ্ছা, একটা কথা বলি। কি কথা? আমরা আমাদের সম্পর্কটাকে তুমিতে নিয়ে যেতে পারি না? তুমি করে বলি আমরা। ঠিক আছে। আচ্ছা, আপনি তো দেখতে অনেক সুন্দর, আর নিজেকে নিয়ে তো খুব গর্বও করেন। জীবনে কটা প্রেম করেছেন? একটাও না। ছোট থেকে ইচ্ছা ছিল ভালো করে পড়াশোনা করে বাবার ব্যবসায় যোগ দেব, সেই কারণে কোনো প্রেম করা হয়ে ওঠেনি। তুমি কটা প্রেম করেছ? ছোটবেলা থেকে পরিবারের সমস্যা আর লেখাপড়ার কারণে আমিও কোনো প্রেম করিনি। তাহলে আমাদের দুজনের মধ্যে অনেক মিল রয়েছে, তাই না? আমার স্কুল চলে এসেছে। আমি গাড়ি থামালাম। প্রথা চলে যেতে লাগলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, স্কুল কখন শেষ হবে? বিকেলে। আমি তোমাকে নিতে আসবো। ঠিক আছে, আমি অপেক্ষা করব। বলে প্রথা চলে গেল। আমি চলে গেলাম আজাদের বাড়ি। আজাদ, দোস্ত, কালকে ফুলসজ্জা কেমন গেল? আমি বললাম, কেমন হতে পারে, একদমই ভালো যায়নি। আহারে বন্ধু, রাগের কারণে বউ বুঝে পালিয়ে গিয়েছিল। ইয়ার কি করিস না দোস্ত, সত্যি করে বলতো, তুই ওকে ভালোবেসে ফেলেছিস, তাই না? একটু একটু। সত্যি ট্রিট দে। কোনো কিছু হলেই ট্রিট, তাই না? ট্রিট ছাড়া মুখে কোনো কথা নেই। যা, তোর বোন সানিয়ার সাথে আমার বিয়ে দিয়ে দে, তাহলে আর ট্রিট চাইবো না। কি বললি? তোর যে শাশুড়ি হবে তোকে মেরে ফেলবে। চিন্তা করিস না দোস্ত, তোর শাশুড়ি তোকে কোনোদিন মানবেই না। আমার শাশুড়ির জন্য আমি নিজেও একটা নাগিন বউ মানিয়ে আসবো। আচ্ছা, 1 মিনিট। তুই কি সোনিয়ার সাথে প্রেম করছিস? তাহলে সহজ একটা বুদ্ধি দিই। কি? একটা সরকারি চাকরির জোগাড় কর, তাহলে দেখবি তোর শাশুড়ি মা ইয়ামিনী চৌধুরী বরণ করতে চলে এসেছে। হ ভাই হ, সরকারি চাকরি আমার মুখ দেখে দিবে আমার। চল দোস্ত, রেস্টুরেন্টে খাওয়াই তোকে। চল, বিরিয়ানি খাওয়াবে কিন্তু। এদিকে সানিয়া বাড়িতে বসে থেকে ফোনে আজাদের ছবি বের করে দেখছিল। সেই সময় রেহান ঘরে আসে। কিরে, তুই আজাদের ছবি কেন দেখছিলে? ভাইয়া বিশ্বাস কর, ওকে ভালোবেসে ফেলেছি। চুপ চুপ, জোরে বলিস না, আম্মু শুনতে পেলে তোরে জ্যান্ত কবর দিবে। তুই আজাদের ব্যাপারে সব কিছু জানিস? ওর ফ্যামিলি কেমন? মোটামুটি বড় লোক, তবে আমাদের মতো না। সব থেকে বড় বিষয়, মায়ের ইচ্ছে তোকে সরকারি জব করা ছেলের সাথে বিয়ে দিবে। আজাদকে বল একটা সরকারি চাকরি খুঁজে বের করতে।
ধুর ঘোড়ার ডিম, ধুর ঘোড়ার ডিম। ও আমরা তো এখনো প্রেমের কথাই বলিনি। প্রেমের কথা বলিসনি, তাহলে ভালোবাসিস বললি কেন? আরে কি করব, প্রথম দিন ওর গায়ের উপরে পড়ে গিয়েছিলাম, তারপর থেকেই তো ফার্স্ট লাভ হয়েছে। কিন্তু ওকে বলার সাহস নেই, আর আমি বলবো না, কারণ আমি একজন মেয়ে। মেয়েরা কখনো আগে ছেলেদেরকে প্রপোজ করে না, ও নিজে আমাকে প্রপোজ করবে, তারপরে রাজি হব। ভালোবাসবে আবার ইগো দেখাবি? তুই আর ভাইয়া সেম। এটা ইগো নয় ব্রো, এটা মেয়েদের স্বভাব। ভাঙবে তবু মচকাবে না। ঘোড়ার আন্ডা বিরক্তিকর। যা খুশি ভাব। বলে ও ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে ধীরে ধীরে বিকেল হলো। ঋষভ গাড়ি নিয়ে প্রথাকে আনতে গেল স্কুলে। গিয়ে ও দেখলো প্রথা অন্য একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আমার সেটা ভালো লাগে না। যখন প্রথা আমার কাছে আসে তখন বললাম, গাড়িতে ওঠো। প্রথা গাড়িতে উঠে বসলো। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওই ছেলেটা কে ছিল? আমার কলিগ। তার মানে আপনার ছেলে কলিগও রয়েছে? তা কজন ছেলে কলিগ আছে আপনার? বেশি না, 3-4 জন। ভালোই বন্ধুত্ব নাকি? বন্ধুরা ওই কাজের সময় যতটুকু কথা হয় ঠিক ততটুকুই। আপনি আপনার কথা বলেন। কালকে থেকে তো আপনার নতুন জীবনের শুরু হচ্ছে। কংগ্রাচুলেশনস। নতুন জীবন শুরু হচ্ছে মানে? কালকে আঙ্কেল বললো না আপনাকে কালকে থেকে অফিসে যেতে? ও এই কারণে? কালকে থেকে তো তাহলে আপনাকে আমি নামিয়ে দিতে পারবো না, কারণ আমার অফিস আছে। আমাকে নামিয়ে দেওয়ার ইচ্ছা নেই সেটা বললেই পারেন, ইচ্ছা থাকলেই উপায় হয়। মানে? মানে এই যে আমরা দুজন একসাথে আসবো, আপনি আমাকে যাওয়ার পথে আমার স্কুলে নামিয়ে দেবেন, তারপর আপনার অফিসে চলে যাবেন। আসার সময় আমি আপনার অফিসে যাব, তারপর আপনি আর আমি একসাথে আসবো। গুড আইডিয়া। ফুচকা খাবেন? চলুন আজকে আমি আপনাকে ট্রিট দিই, ফুচকা ট্রিট। আমি এ সমস্ত বাইরের খাবার খাই না। তা কেন খাবেন? বড় বড় রেস্টুরেন্টে গেলে ঠিকই খাবেন। চলুন চলুন, কিচ্ছু হবে না। আজকে আমি আছি তো, আমার সাথে খাবেন, চলুন। প্রথা আমাকে নিয়ে ফুচকার দোকানের সামনে যায়। গিয়ে ফুচকাওয়ালা মামাকে বলে ফুচকা বানাতে, বেশি ঝাল দিয়ে। আপনি তো বেশি ঝাল খেতে পারেন না, কম ঝাল খাবেন। শোনো, সব কিছু ভুলে যাচ্ছ। কথা হয়েছিল তুমি করে বলবে, আর এখন আপনি করে বলছো। আর শোনো, আমি ঝাল খেতে পারি। নাও ঝাল দাও মামা, বেশি করে ঝাল দিন তো। কেমন ঝাল খেতে পারে সেটা আমি জানি। দিন মামা, আমাকে বেশি করে ঝাল দিন ফুচকায়। প্রথাকে ফুচকাওয়ালা মামা বেশি করে ঝাল দিয়ে ফুচকা দিল। ও সেটা খেলো। খেয়ে বলল, ঝালের এই পরিমাণটাই ঠিক আছে। কিন্তু যখন আমাকে ফুচকাওয়ালা মামা ঝাল দিয়ে ফুচকা দিল, আমি খেয়েই তো শেষ। ঝাল! কি বলেছিল? ঝাল লাগবে। আমার কাছে জল আছে, দিচ্ছি। প্রথা আমাকে পানি খাইয়ে দিল। পানি খাওয়ার সময় আমি শুধু প্রথাকে দিয়েছি। কতটা কেয়ারিং ও! এরকম কেয়ারিং লাইফ পার্টনার আমার বাবা আমার জন্য বেছে রেখেছে দেখেই ভালো লাগছে। কিন্তু না, দুর্বল হয়ে পড়া চলবে না। এদিকে আজাদ আর সোনিয়া একটা পার্কে বসে আছে। আমাকে কি কারণে ডেকেছিলেন বলুন? এই পার্কটা দেখাবো বলে দেখেছি। সিরিয়াসলি? ওই পার্কে অনেকবার এসেছে? ঝাল মুড়ি খাবে? একদমই না। এইসব রাস্তার খাবারে কত আজে বাজে জিনিস দেওয়া থাকে বলুন। এইসব আমি খাবো না, একদমই না। আমার জন্য অন্য কিছু নিয়ে আসুন, আইসক্রিম নিয়ে আসুন। বড়লোকের বেটির বিরক্তিকর আবদার। এখানে কি আমার পছন্দ হয়েছে? একে প্যাম্পার করতেই তো আমার সারাটা জীবন চলে যাবে। সোনিয়ার জন্য একটা কোন আইসক্রিম নিয়ে আসে। এই নাও। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া আর ভাবির সম্পর্ক কেমন যাচ্ছে? সত্যি বলতে ঋষভ দুর্বল হয়ে পড়েছে। প্রথমে এমন একটা মানুষ যে তার প্রতি ভালোবাসা এমনি চলে আসবে। আচ্ছা আমি কেমন মেয়ে? আজাদ থতমত খেয়ে যায়। তুমি বড় লোকের নাকুচো একটা মেয়ে, যার নাকের ডগায় সবসময় অহংকার থাকে। কি বলবে তুমি আমার সম্পর্কে? তোমার এই ধারণা আমার ভুল হয়েছে তোমার সাথে দেখা করতে আসা? বলে চলে যেতে লাগলো আজাদ। ওর পিছু পিছু দৌড়াচ্ছে। আজাদ গাছ থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে নেয়, নিয়ে সোনিয়ার হাত ধরে ফেলে। কি হয়েছে? আই এম সরি সুন্দরী। এখন এইসব ঢপ দিয়ে লাভ নাই, হাত ছাড়। আজাদ হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়ে। তখন আজাদ বলে, আমি তোমাকে এভাবেই চাই। এই নাক উঁচু অহংকারী মেয়ের আবদার সারা জীবন পূরণ করে যেতে চাই, সারা জীবন ভালোবেসে যেতে চাই। আই লাভ ইউ। তুমি কি সারা জীবন আমার হয়ে থাকবে?
হ্যাঁ থাকবো। বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে। এদিকে আমি আর প্রথা ফোসাকে নাজেহাল অবস্থা। আমি ভেবে পাচ্ছি না একটা মেয়ে এত ঝাল ফোসা খায় কিভাবে। সে সময় আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? দোস্ত আমি। কী রে বুটকি, তুই ফোন দিলি কি জন্য আমাকে? এই, তুই আমার ভুটকি বলছিস কেন? কিছুদিন আগে তো ভালোই বান্ধবী বান্ধবী করছিলি। তুই আমার কোন উপকার করেছিস যে তোকে আমি সম্মান দেব? কেন, আমি তো। হ্যাঁ বল বল, তুই কি কিছু করেছিস? কিচ্ছু করিসনি, ওটা আমাকে বিয়ে দিয়ে দিয়েছিস। ভাবছিস কিভাবে তোর কোনো উপকার করবো আমি? তুই আমাকে আমার খাবারগুলো দে। রাক্ষসী, খাবারের কথা মনে আছে? উপকার করিস না, খাবার দেবো তোকে। আমি কিন্তু আঙ্কেলকে সব বলে দেব। আরে ওই ফিশ ফ্রাই খাওয়ার পরপরই তোমার ঘুম পেয়ে গেল। আমি জানি না ফিশ ফ্রাই কি ছিল। ফ্রিজ ফ্রাইয়ে ঘুমের ওষুধ মিশানো ছিল। আমার বাবার প্ল্যান ছিল এটা। আমার বাবা সব জানে। কে ফোন দিয়েছে? মেঘলা, ওকে ঘুষ দিয়ে কাজ করতে বলেছিলাম, এখন খাবার চাইছে। দিয়ে দাও খাবার, ওর জন্যই তো এনেছো। ও কোনো কাজেই লাগলো না, ওকে আমি খাবার দিতে পারবো না। খাবারগুলো ফ্রিজে পড়ে আছে, এখনো কিচ্ছু হয়নি। দিয়ে দাও, কি করার আর। বিয়েটা হয়ে গেছে আর আমরা মেনেও নিয়েছি। কি বলে তুমি মেনে নিয়েছি মানে? আরে না না, কিছু না। ওই দিয়ে দাও দিয়ে দাও। দে দে। ঠিক আছে, আজাদ দিয়ে আসবে নি। আচ্ছা বাই। আমি ফোন রেখে দিলাম। সে সময় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমত বৃষ্টি দেখে খুবই খুশি। ও রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজছিল, আর আমি শুকনো জায়গায় দাঁড়িয়ে থেকে ওকে দেখছিলাম। ও বলল যে একটা ভালো গান দিয়ে দিতে। আমিও একটা ফোনে সুন্দর গান ছাড়লাম। গানের সাথে সাথে ও নাচে, আর আমি ওকে দেখছি। আমি এই সময় ওর প্রেমে পড়ে গেলাম। একটা মেয়েকে বৃষ্টিতে ভেজা অবস্থায় এত যে সুন্দর লাগে আমি ভাবিনি। গান শেষ হয়ে গেছে, আমি জানি না। ও এসে বললো যে ব্যাস অনেক হয়ে গেছে, চলো গাড়িতে গিয়ে বসি, ঠান্ডা লাগছে। আমরা দুজন গাড়িতে গিয়ে বসলাম। ভিজে চুপচাপ হয়ে গেছে। ও ঠান্ডায় অনেক কাঁপছে, কিন্তু কাঁপা গাড়িতে তো শীতল কিছুই নেই। আমি ওই সময় প্রথেকে দেখলাম ও শাড়ি পরেছিল, প্রচুর শরীর ভিজেছিল, কি এত সুন্দর লাগছিল কিছু বলার মতো না। আমিও ওর ঠোঁটের দিকে তাকালাম। গাড়িতে একটা চাদর ছিল, আমি ওকে চাদরটা পরিয়ে দিলাম। তারপরে ও কাঁপছিল। আমি কোনো উপায় না পেয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। ও প্রথমে বাধা দিল, পরে বাধা দিতে পারলো না। আমি ধীরে ধীরে আমার শার্টটা খুলে ফেললাম। আমি আর তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিলাম। তারপর গাড়ির সিটটা শুয়ে দিলাম। ধীরে ধীরে আমরা দুজন ওই দিনই প্রথমে এত কাছাকাছি চলে এলাম। তখন গাড়ির মিউজিক সিস্টেম মিউজিক বাজছিল, বাইরে বৃষ্টি আর গাড়িতে গান, এই দুটো মিলে দারুণ একটা মুহূর্ত তৈরি হয়ে গিয়েছিল। একে অপরকে সামলাতে না পেরে দুজনেই ভালোবাসার সমুদ্রে ডুব দিলাম। সকালবেলা আমাদের দুজনের ঘুম ভাঙে। আমি তখন প্রথার বুকে শুয়েছিলাম। আমরা দুজন জড়িয়ে শুয়েছিলাম। আমরা দুজনেই উঠে বসলাম, আর কালকে রাতের ঘটনা মনে পড়লো। দুজনে হেসে উঠলাম। তারপরে আমি গাড়ি চালিয়ে বাড়িতে আসি, কিন্তু বাড়িতে এসে দেখি আর একটা ঝামেলা হয়েছে। আজাদ আর সোনিয়াকে একসাথে জড়িয়ে ধরা অবস্থায় পার্কে দেখে ফেলেছে ইয়ামিনী চৌধুরী। সেটা নিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড। আমি জানতাম না আমার মেয়ে এরকম একটা ছোট লোকের প্রেমে পড়বে। আরে তুই কি দেখি ওর প্রেমে পড়লি? নষ্ট মেয়ে একটা, পরিবারের সম্মানের কথা মাথায় ছিল না। এত ঝামেলা করার কি আছে? আজাদ ভালো একটা ছেলে, আমরা ছোটবেলা থেকে ওকে দেখেছি। হ্যাঁ গরিব, কিন্তু ছেলে তো ভালো, একে অপরকে ভালোবেসেছে। কি ভুল হয়েছে এতে? আজাদ, এসব কি? এদেরকে ধরে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, ভুল যখন করেছি তখন বিয়ে দিয়ে দাও। ঋষভের কোম্পানিতে ওকে না হয় একটা চাকরি দিয়ে দেব। না, অসম্ভব। আমি কোনোভাবেই এই ছেলেকে আমার মেয়ের জামাই হিসাবে মানব না। জামাই হিসেবে না মেনে ছেলে হিসেবে মানো। যখন বাচ্চারা ভুল করে ফেলেছে তখন কি আর করা। আমি কখনো ভাবিনি সোনিয়া এই ধরনের কাজ করতে পারি। ছি ছি। হাই আল্লাহ, মেয়ে কি করে ফেললো? বাইরে আমি মুখ দেখাবো কিভাবে? হাই হাই। আম্মা তো ন্যাকামি করার কি আছে, ওরা তো ছোট বাচ্চা না, বিয়ে দিয়ে দাও। কি বলছিস তুই? ওই ছোট লোকের বাচ্চার সাথে আমি কোনোভাবেই আমার মেয়ের বিয়ে দেব না। এক্সকিউজ মি আন্টি, আমি ছোট লোকের বাচ্চা নই, গরিব হতে পারি, কিন্তু আমারও ভালো এডুকেশন কোয়ালিফিকেশন আছে। আমিও খোঁজ করলে ভালো চাকরি পেতে পারি। আম্মু, আমি ওকে ভালোবাসি, ওর সাথে বিয়ে করতে চাই। এই, তুই কোনো কথাই বলবি না, তোকে মেরে ফেলে দেবো। আমি পরিবারের মুখে চুনকালি দিয়ে আবার নাটক করছিস? আরে ছোট লোকের বাচ্চা,
তোরই বা কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করা? আগে চাকরি জোগাড় কর, তারপরে বিয়ে করবি। ছিচি ভাবি, সমস্ত কথা বলবেন না। হাজার কালকের থেকে তুমি আমাদের অফিস এসো তো। আর রিহন, একটা কাজই রাখ। ঠিক আছে, পরিবারের সবার বিয়ে হচ্ছে, শুধু আমারই হচ্ছে না। ধুর, ভাল লাগে না। ভাই, এই বিয়েতে মত দিচ্ছেন? না দিয়ে কিছু করার নেই। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসলো। সানিয়া আর আজাদকে বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানো শেষে আমরা সবাই মিষ্টি মুখ করলাম। তাহলে শেষমেশ তোমাকে আমার বউ বানিয়েই ফেললাম। হুম। সবাই শোনো, আজকে সন্ধ্যাবেলা একটা পার্টি আছে আমাদের বাড়িতে। তা সিনিয়র নতুন বিয়ে আর আমার ছেলের বিয়ে, এই দুটো মিলিয়েই পার্টি হবে। ওয়াও, দারুণ মজা হবে। সানিয়া আর আজাদকে ঘরে বসানো হলো, আর আমি আর প্রথা ঘরে চলে এলাম। সেই সময় আমাদের ঘরে মা এলো। সারা রাত কোথায় ছিলে তোমরা দুজন? তোমরা কি একটু জানো না বাসায় ফোন করে জানাতে হয়? সরি মা, আসলে এত কিছু খেয়াল ছিল না। মা, আসলে আমরা বুঝতে পারিনি এত লেট হবে। ঠিক আছে, পার্টির জন্য প্রস্তুতি নাও। বলে ঘর থেকে চলে গেল। আজকে পার্টিতে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা তো বলা যাবে না। বলে আমি প্রথার পেটে হাত দিয়ে ওর ঘাড়ে হালকা করে কামড় দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পাগল একটা। এদিকে আজাদ আর সোনিয়া ঘরে বসে রাখা হয়েছে। আজাদ আর সোনিয়া তো খুশি, মনে হয় খুশি ধরছেই না যে তাদের বিয়ে হয়ে গেছে। প্রেম শুরু হতে না হতেই বিয়ে হয়ে গেছে। ওরা দুজনেই আনন্দে লাফালাফি করছে। এই শোনো না, বলবো না? একটা চুমু দিবে? তুমি নিয়ে খাও। তোমার তো দারুণ লাগছে। প্রেম শুরু করলাম কি করলাম না, আমাদের বিয়ে হয়ে গেছে। আজাদ সোনিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঠিক সেই সময় আমার আবির্ভাব ঘটে ওই ঘরে। উফ, ভুল টাইমে চলে এলাম রে। আসার আগে যে নক করে আসতে হয় এটা জানিস না? আমার বাড়ি, আমার ঘর, আমার ইচ্ছা, তোর কি? বিয়ে করে কেমন লাগছে দোস্ত? দারুণ লাগছে ভাই, আমাদের কত মিল দেখেছিস? তোর বিয়ে হতে না হতেই আমার বিয়ে হয়ে গেল। হ্যাঁ তাই তো। দোস্ত, পার্টিতে কি পরবি আজকে? একটা শ্যুট পরবো। তুই? আমি আর তোর বোন ম্যাচিং ড্রেস পরবো। ওয়াও, সো রোমান্টিক। অবশ্য আমার এই ধরনের ইয়ার্কি করা চলে না, আমি তোর শালা হই। ভাইয়া কি যে বলো না তুমি। যাও, ভাবির কাছে যাও। ধীরে ধীরে রাত হয়ে এলো। পার্টি হচ্ছে চারিদিকে, খাবার, মিউজিক, পার্টি পুরোপুরি জমে ক্ষীর। পুরো ঘর ভর্তি আত্মীয় স্বজন। আমি রুমে গিয়ে দেখলাম প্রথা তৈরি হচ্ছে। আমার মাথায় তুষ্টুমি চাপে। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরি আর পেটে হাত রাখি। কি করছো? কেউ দেখে ফেলবে। আমার বউকে আমি ধরেছি, তাতে কে দেখবে? আমার জন্য কি সারপ্রাইজ বলো না? একটু পরে তো দেখতেই পাবে। আমি রোমান্স শেষ করে পার্টি হলে চলে এলাম। তারপর ধীরে ধীরে আমাদের বাড়ির সকলে চলে এলো। সবাই সবার মতো ব্যস্ত। সে সময় আমি স্টেজে গেলাম। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি আজকে আপনাদের সকলকে সাক্ষী রেখে কিছু কথা বলতে চাই। থ্যাংক ইউ বাবা, আমার লাইফে এত ভালো একজন বউ এনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর এখন আমি যেটা বলবো সেটা শুধুমাত্র আমার বউয়ের জন্য। তারপর অন্ধকার হয়ে গেল, সমস্ত লাইট বন্ধ হয়ে গেল। চুপচাপ নীরব পরিবেশ। সবাই বলছে লাইট কেন গেল, কি হয়েছে এইসব। তখনই হঠাৎ মিউজিক বেজে উঠল। সে সময় আমি একটা গোলাপ হাতে ধীরে ধীরে প্রথার সামনে গিয়ে দাঁড়াই। তারপর হাঁটু গেড়ে বলি, জানি আমি অনেক ভুল করেছি তোমার সাথে। প্রথম দিন থেকে শুরু করে অনেক ভুল করেছি, কিন্তু এই প্রথম আমার মনে হচ্ছে আমি কোনো কিছু ঠিক কাজ করছি। আল্লাহকে আমি কি বলেছি ধন্যবাদ জানাবো যে তোমার মতো একজন বউকে আমি আমার জীবনে পেয়েছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, প্রথম দিন আমি তোমাকে ভালোবাসতাম না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? হ্যাঁ, থাকবো। জানি তুমি অনেক রাগী, তবে আমি তোমার এই রাগটাকেই ভালোবেসে ফেলেছি। আমি এই তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। সবে হাততালি দিয়ে উঠল। আর সেই সময় মিউজিক চলছে তো চলছে, আর আমরা কাপড় ডান্স করছি। এভাবেই আমাদের সুন্দর গল্পে সমাপ্তি হয়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।